আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছেন টিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট শুরুর পর শনিবার রাত থেকে রোববার বিকেল পর্যন্ত সারা দেশে ১৩০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে গাজীপুরে গ্রেফতার করা হয় ৮২ আওয়ামী লীগ নেতাকর্মীকে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনায় রোববার ২টি মামলা দায়ের করা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা নৈরাজ্য সৃষ্টির জন্য গাজীপুরে অস্ত্রের মজুদ গড়ে তুলেছে বলেও জানিয়েছেন নগরীর পুলিশ কমিশনার নাজমুল করিম খান। গাজীপুরের নাসির আহমেদকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন আপেল শাহরিয়ার। গাজীপুরের টঙ্গী জয়দীপুর সড়কের পাশে দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িটিতে এখন শুনশান নীরবতা। আশপাশের স্থানীয় বাসিন্দাদের প্রায় ৫০টি বাড়িও ফাঁকা, সড়কেও নেই মানুষ, যান চলাচল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার ঘটনার পর থেকেই আতঙ্ক বিরাজ করছে পুরো দক্ষিণখান এলাকায়। এ ঘটনায় ২৩৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও কয়েকজনের নামে মামলা হয়েছে। শিক্ষার্থীদের ওপর গুলির ঘটনায় আরও একটি মামলা হয়। গাজীপুরের এই ঘটনায় শনিবার রাত থেকে সারা দেশে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। অভিযানে নৈরাজ্য সৃষ্টির অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান মহানগর পুলিশ কমিশনার। অপারেশন ডেভিল হান্ট নামে একটি অপারেশন চালু করেছেন। সেই অপারেশনের অংশ হিসাবে আমরা যৌথ বাহিনী অপারেশন চালিয়ে যাচ্ছি। আমরা আশা করছি গাজীপুরে তারা প্রচুর পরিমাণে অস্ত্র ঢুকিয়েছে, গাজীপুরকে অশান্ত করার চেষ্টা করছে। আমরা এ পর্যন্ত ৮২ জন গ্রেপ্তার করেছি এবং আমরা আশা করছি তাদেরকে প্রত্যেককে আইনের আওতায় আনবো এবং যারাই জনগণকে অশান্ত করবে, যারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। গাজীপুরকে কেন্দ্র করে যারা অতীত সরকার তারা ডিক্লেয়ার দিয়েছে, যারা আমাদেরকে ঘুমাতে দেয় না, আমরা গাজীপুরবাসীকে ঘুমাতে দেব না, আমরা জনগণকে ঘুমাতে দেব না। যারা যখন ডিক্লেয়ার দেয় জনগণকে ঘুমাতে দিবে না, জনগণকে প্রতিপক্ষ ভেবে জনগণকে শান্তি দিবে না এই কথা বলে, তখন পুলিশের জন্য এটি একটি চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যায়। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় সড়ক অবরোধ করা হয়। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, গাজীপুর। এদিকে দেশকে যারা অস্থিতিশীল করছে তাদেরকে নির্মূল না করা পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার রাজধানীর খামারবাড়িতে নবনির্মিত মৃত্তিকা ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানিয়েছেন। নাজিবুর রহমানের রিপোর্ট। গাজীপুরের ছাত্র জনতার উপর সন্ত্রাসীদের হামলার ঘটনার পরই গাজীপুর সহ সারা দেশে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। জড়িতদের গ্রেফতার করতে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সমন্বয়ে চলে ব্যাপক তৎপরতা। রাজধানীর ফার্মগেট এলাকায় একটি অনুষ্ঠান শেষে গাজীপুর সহ সারা দেশের অভিযান নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছাত্র জনতার উপর সশস্ত্র হামলায় জড়িতদের সর্বোচ্চ বিচার করা হবে বলে জানান তিনি। গাজীপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেকেই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা হবে। দেশকে অস্থিতিশীল করা, শয়তানদের নির্মূল করা পর্যন্ত অভিযান চলবে বলেও জানান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। ডেভিল মানে কি? শয়তানের তো টার্গেট এটাই, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। ৫ পুলিশ কর্মকর্তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে উপদেষ্টা বলেন, গ্রেফতারের কারণ জানেন দেশবাসী। ৫ জন পুলিশ কর্মকর্তা, এটা তো আপনারা সবাই জানেন যে ওটা আপনাদের মিডিয়ায় কিন্তু চলে আসছে, এটা কেন তাদের আটক করা হয়েছে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। অপারেশন ডেভিল হান্ট পরিচালনায় কেন্দ্রীয় কমান্ড সেন্টার চালু করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম।
রোববার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি কথা জানিয়েছেন। এর আগে সরকারের 6 মাসে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বেশ কয়েকজন উপদেষ্টাও যোগ দিয়েছিলেন। সেখানে জানানো হয়, গত জুলাই মাসের তুলনায় বর্তমানে দেশের মূল্যস্ফীতি কমেছে। আগামী জুন মাসের মধ্যেই হার 7-এর মধ্যে চলে আসবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ব্যাংক ডাকাতির সাথে যারা জড়িত ছিল তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন বলেও জানিয়েছেন প্রেস সচিব। সমন্বয় করবে হোম মিনিস্ট্রির এখানে সবাই এখানে প্রত্যেকটা বাহিনীর প্রতিনিধি থাকবেন এবং কন্টিনিউয়াসলি এটা মনিটর হবে। আপনারা এটা আস্তে আস্তে জানতে পারবেন কি কি থাকবে কি কি থাকবে না। এটা আরো আজকে তো কাজ শুরু করবে, আপনারা যখন এটা ফুললি কাজ হবে আপনারাই ওখানে যে বুঝবেন যে তারা কিভাবে কাজ করছে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন এমন কয়েকজনের পরিবারের সদস্যরা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন। রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারা ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার, আহত এবং শহীদ পরিবারের রাষ্ট্রীয় সম্মাননা এবং স্বীকৃতি, আর্থিক সহযোগিতা এবং পুনর্বাসন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। প্রধান উপদেষ্টা শহীদ পরিবারের প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সরকারের চলমান কার্যক্রম তুলে ধরার পাশাপাশি সরকারের ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরেন। এর আগে জুলাই অভ্যুত্থান 2024-এর স্মৃতি ধরে রাখতে একটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম, ডেটা কার্ড এবং বিশেষ সিলমোহর অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ ডাক বিভাগ প্রকাশিত ডাকটিকিটের থিম হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে চিত্রায়িত করা হয়েছে। দেশে বিশৃঙ্খলা রোধে সরকারের বোধোদয় হওয়াকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশৃঙ্খলার জন্য শেখ হাসিনার পাতা ফাঁদে পা না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র থেকে ফিরে রোববার বিমানবন্দরে তিনি একথা বলেন। অন্যদিকে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপির বিরুদ্ধে দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে। হাসান মাহমুদের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে ন্যাশনাল ব্রেকফাস্ট প্রেয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ সহ 6 দিনের সফর শেষে রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সফর সফল হয়েছে জানিয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের প্রশ্নের জবাবে অপারেশন ডেভিল হান্ট নিয়ে কথা বলেন। অপারেশন ডেভিল হান্ট চলছে, অপারেশন ডেভিল হান্ট এটা কি ভাই? আমরা তো বাইরে ছিলাম, ডেভিল হান্ট জানি না। ডেভিল তো একমাত্র অপারেশন ডেভিল হান্ট তো আমরা ফ্যাসিস্ট সরকারকেই জানি। এতদিনের পরে এতদিনের একটা বোধোদয় হয়েছে, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। হাসিনার পাতা ফাঁদে আমরা যেন ফাঁদে পা না দিই। আজকে দেশের এই স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে, এর জন্যে সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট যে রেজিম ছিল সেই রেজিমই তার জন্য দায়ী। এদিকে দলের 31 দফা সংস্কার নিয়ে সেগুনবাগিচায় শাহবাগ থানা বিএনপি আয়োজিত আলোচনায় মির্জা আব্বাস বলেন, একটি গোষ্ঠী বিএনপির নামে দেশ জুড়ে অপবাদ ছড়াচ্ছে। আমরা একটা কথা বলতে চাই, এই সমস্ত কথাবার্তা বলে বিএনপির নামে চাঁদা আর আপনার নিলে হাদিয়া, এমন কথাবার্তা বলা তো ঠিক না। বিএনপি কোনো হাদিয়াও নেয় না, চাঁদাও নেয় না, এই বদনাম বিএনপি নাই। আপনারা নতুন করে দেওয়ার চেষ্টা করছেন। বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। এই সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশনের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ বন্ধ করা না গেলে আবারও সেই আগের মতোই নির্বাচন হবে। রোববার সকালে নির্বাচন কমিশন ভবনে একটি অনুষ্ঠানে একথা বলেন তিনি। কমিশন কোনো দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চায় না বলেও মন্তব্য করেন সিইসি। পরে বিএনপির একটি প্রতিনিধি দলের সাথে সিইসির বৈঠকের পর দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আগামী মে-জুন মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ শেষ হবে বলে তাদের জানানো হয়েছে। মইদুল ইসলামের রিপোর্ট।
রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFEDর বার্ষিক সাধারণ সভায় প্রধান নির্বাচন কমিশনার কথা বলেন আগামী নির্বাচন সম্পর্কে কমিশনের অবস্থা নিয়ে। কমিশনের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ বন্ধ করা না গেলে আবারও সেই আগের মতোই নির্বাচন হবে মন্তব্য করে সিইসি বলেন, কমিশন কোনো দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চায় না। রাজনৈতিক নিয়ন্ত্রণ অন দ্য ইলেকশন কমিশন, এটা আমার কাছে খুব বড় কারণ মনে হয়েছে অতীতে। এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, যে কোনোভাবে বেরিয়ে আসতে হবে, নাইলে কিন্তু ইলেকশন কমিশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে না, আবার সেই পুরানো ইতিহাসের পুনরাবৃত্তি হবে। আমাদের প্রতিটা প্রতিষ্ঠান নষ্ট হয়েছে। দোষ যদিও সবাই ইলেকশন কমিশনকে দিচ্ছে, কিন্তু আমি তো দেখি যে কোন প্রতিষ্ঠানটা ভালো আছে বলেন, কোন ইনস্টিটিউশনটা অক্ষত আছে বলেন। প্রত্যেকটা যেখানে যাবেন আপনি, যে ডিপার্টমেন্ট আপনি যান না কেন, all the institutions are rotten now. Why? Again, that issue you have to raise, because of the politicalization of the all institutions. এদিকে বেলা 3:30টার দিকে নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ ও সেলিমা রহমান। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনারদের সাথে ভোটার তালিকা হালনাগাদ সহ নির্বাচনের প্রস্তুতি বিষয়ে জানতে চান বিএনপির প্রতিনিধি দলটি। আমাদের কাছে মনে হয়েছে তাদের কথায় যে আগামী মে মাস জুন মাসের মধ্যে তারা পরিপূর্ণভাবে প্রস্তুত হবেন ভোটার লিস্ট, আপডেটেড ভোটার লিস্ট নিয়ে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে। যদি পূর্ণ প্রস্তুতি তাদের থাকে, তাহলে প্রাসঙ্গিক আরও কোনো প্রবলেম থাকলে সেটা দূর করে খুব দ্রুতই জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব। নির্বাচন কমিশন বলছিল যে সংস্কার কমিশন যে প্রস্তাব করছে সেখানে তাদের ক্ষমতা খর্ব হচ্ছে, এই বিষয়ে আজকে নির্বাচন কমিশন আপনার কিছু বলেছেন? আমরাও যদি মনে করি যে কোনো সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়, ওটা তো নির্বাচন কমিশন কেন, আমরাও বাধা দেব। আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপি বৈঠকে বসবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আগামীকাল আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের একটা আলোচনা আছে। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক কর্মকাণ্ডকে বাংলাদেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম বলেছেন, বাংলাদেশ যেমন কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না, তেমনি অন্য দেশের বিষয়েও বাংলাদেশ একই রকম প্রত্যাশা করে। ভারতে অবস্থান করে বিভিন্ন সময়ে রাজনৈতিক বক্তব্য প্রদান করছেন, যা বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না। এ বিষয়ে গত 6 ফেব্রুয়ারি 2025 তারিখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের নজরে এসেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য প্রদান অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত। আমরা প্রতিবেশী দেশটিতে নানা ধরনের বিরূপ পরিস্থিতির উদ্ভব হতে দেখেছি, কিন্তু বাংলাদেশ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরকারিভাবে কোনো বক্তব্য প্রদান করে না। অন্যদের কাছ থেকেও বাংলাদেশ একই ধরনের আচরণ আশা করে। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। রোববার বিকেলে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়েছেন সংগঠনটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, দেশে যখন বাংলা ব্লকেট কর্মসূচি পালন হচ্ছিল তখন রেমিটেন্স যোদ্ধারা রেমিটেন্স শাটডাউন কর্মসূচি পালন করেছে। ছাত্র জনতার স্বৈরাচার পতনের আন্দোলনে প্রবাসীরা যেভাবে সমর্থন দিয়েছেন, সেজন্য দেশের মানুষ আজীবন তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। এদিন 30টি দেশের 75 জন প্রতিনিধি নিয়ে কেন্দ্রীয় প্রবাসী কমিটি ঘোষণা করা হয়। সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রায় 1.5 কোটি প্রবাসী বাংলাদেশিদের অভিজ্ঞতা ও দক্ষতাকে দেশের উন্নয়ন এবং পুনর্গঠনের কাজে যুক্ত করাই এই কমিটির মূল লক্ষ্য বলেও জানানো হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, মৌলিক সংস্কার ছাড়া এই মুহূর্তে নির্বাচন হলে সেটি হবে নির্বাচনের গণহত্যা। তিনি বলেন, একটি বড় গণহত্যার পর সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার পরই নির্বাচন দেওয়া উচিত। রোববার বিকেলে সিলেট কেন্দ্রীয় সাহিত্য সংসদে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচির আয়োজন করে সিলেট মহানগর জামায়াত। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জামায়াত আমির। প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কখনোই ভালো ছিল না। অতীত কর্মকাণ্ডের জন্য জামায়াতের ওপর জনগণের আস্থা নেই। উপদেষ্টা
উপদেষ্টা নাহিদ ইসলামের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, জামায়াত অতীত নিয়ে কামড়াকামড়ি করে না। যারা গুলি করেছে তারা দুর্বৃত্ত, এভাবে গুলি করার অধিকার কাউকে কারো নেই। প্রতিবাদ করতে হয়ে করবে। আমরা কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতিকে কখনো সমর্থন করি না এবং করব না। মৌলিক কিছু সংস্কার করতে হবে, না করলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। এই অবস্থায় যদি একটা নির্বাচন দেওয়া হয়, এটা নির্বাচনের জেনোসাইড, নির্বাচন গণহত্যা হবে। আমরা এটা চাই না। আমরা চাই গণহত্যার পরে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে তারপরে নির্বাচন দেওয়া। সিরাজগঞ্জ ৬ আসনে আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত সোয়া ১২টার দিকে গাজীপুরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গত ১৪ নভেম্বর চয়ন ইসলাম তার বোন মেরিনা জাহান কবিতা সহ ৫ জনের নামে চাঁদাবাজির মামলা করেন বালু ব্যবসায়ী শাহাদাত হোসেন। মামলার অভিযোগে উল্লেখ করা হয় ২০২২ সালে মামলার বাদী শাহাদাত হোসেনের কেনা ১,৮০,০০০ টাকার বালু বিক্রি করতে গেলে চয়ন ইসলাম সহ তার বোন ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে আসামিরা শাহাদাত হোসেনকে মারধর এবং হত্যার হুমকি দেয়। পরে আসামিরা সেই বালু নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে বিক্রি করেন। নিম্ন আয়ের মানুষের জন্য আবারও ট্রাকে করে তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর বিক্রি করবে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। ১ মাস ৯ দিন বন্ধ থাকার পর আজ থেকে পুনরায় এই কার্যক্রম শুরু করতে চলছে সংস্থাটি। রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে টিসিবি। সংস্থাটি বলেছে, আজ থেকে ঢাকা মহানগরী ও চট্টগ্রামের বেশ কয়েকটি স্থানে এই কার্যক্রম পরিচালনা করা হবে। স্মার্ট কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের পাশাপাশি কার্ড নেই এমন সাধারণ ভোক্তাদের কাছেও ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হবে। প্রতি লিটার ভোজ্য তেলের দাম ১০০ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা, চিনি ৭০ টাকা, ছোলা ৬০ টাকা ও আধা কেজি খেজুর ১৫৫ টাকায় বিক্রি করবে সংস্থাটি। ঢাকার গুলশানের একটি ১০ তলা ভবনের স্থায়ী বাসিন্দা হিসেবে যুক্তরাজ্য লেবার পার্টির সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের নাম তালিকাভুক্ত ছিল। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ। সিদ্দিকস নামের ভবনটি টিউলিপের পরিবারের নামানুসারে করা হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। টেলিগ্রাফ বলছে, এর মাধ্যমে বাংলাদেশে টিউলিপ সম্পর্কিত ৫টি সম্পদের খোঁজ পাওয়া গেল। যদিও এর আগে লেবার পার্টি দাবি করেছিল বাংলাদেশে টিউলিপের কোনো সম্পদ নেই। লেবার পার্টির এমপি টিউলিপ ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং শেখ রেহানার মেয়ে। আওয়ামী লীগের আমলে ভারতীয় কোম্পানিকে অবৈধভাবে পাঠ্য বই ছাপানোর কাজ দেওয়ার অভিযোগের সত্যতা যাচাইয়ে এনসিটিবি কার্যালয়ে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার দুপুরে দুদকের একটি দল এনসিটিবি কার্যালয়ে যায়। দুদকে আসা অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ সরকারের আমলে দক্ষিণ কোরিয়ান কোম্পানিকে অন্যায়ভাবে বঞ্চিত করে প্রাথমিকের ২ কোটি কপি পাঠ্য বই ছাপার কাজ দেওয়া হয় ভারতীয় কোম্পানিকে। ২০১৭ শিক্ষাবর্ষের ওইসব পাঠ্য বই ছাপার জন্য দক্ষিণ কোরিয়ার একটি কোম্পানি সর্বনিম্ন দরদাতা হয়, কিন্তু প্রায় ৫০ কোটি টাকার ছাপার কাজ তাদের না দিয়ে আওয়ামী লীগ সরকার উচ্চ মহলের ইশারায় সেই কাজ দেয় ভারতীয় একটি কোম্পানিকে। ভারতকে পাঠ্যপুস্তক ছাপানোর কাজ দিয়ে কী পরিমাণ বৈদেশিক মুদ্রা ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখবে দুদক। ফরিদপুর ১ আসনের গডফাদার হিসেবে পরিচিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী আব্দুর রহমান। ক্ষমতাচ্যুত স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেআই ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের পর ফরিদপুরে ছিল তার একচ্ছত্র আধিপত্য। নিজস্ব বাহিনী গড়ে তুলে শুরু করেন জমি দখল, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড। বিশেষ করে বিরোধী দলকে দমনে বিশেষ কৌশল ছিল তার। ফরিদপুর থেকে সঞ্জীব দাসের পাঠানো রিপোর্ট। এর মধ্যে যদি তারা সংশোধন হয়ে ঘরের ছেলে ঘরে আসে তাহলে তো ভালো, যদি না আসে তাহলে বিরুদ্ধে। আব্দুর রহমানের লোকজন আমার বিরুদ্ধে রসুন চুরির মামলা দিয়ে আমাদের পুলিশদের ধরায় নিয়ে নির্যাতন করছে। এমন অসংখ্য মানুষকে হামলা মামলা দিয়ে নির্যাতন করত সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। ফরিদপুর ১ আসনে তার আধিপত্য তৈরি করতে গড়ে তোলেন নিজস্ব সন্ত্রাসী বাহিনী। তার কথার অবাধ্য হলে সন্ত্রাসী বাহিনীর সদস্যদের দিয়ে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করা হতো। এরপর বিভিন্ন মামলা দিয়ে তাদের পুলিশের কাছে তুলে দিতেন আব্দুর রহমানের বাহিনী। ক্ষমতার প্রভাব খাটিয়ে নিরীহ মানুষের জমি ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগ আছে তার বিরুদ্ধে।
স্বৈরাচার শেখ হাসিনার পছন্দের মানুষ ছিলেন আব্দুর রহমান। সেই সুযোগ তিনি হাতছাড়া করেননি। টেন্ডার, নিয়োগ, বাণিজ্য, দলীয় পদ বিক্রি সবই করেছেন নীরবে নিভৃতে। সবই হয়েছে চোখের সামনে, কথা বলার কেউ ছিল না। তার দাপটে ভুতুরে পরিবেশ ছিল গোটা ফরিদপুরের এক আসন। এই সাধারণ মানুষের নির্যাতন করছে, অনেক অন্যায় অবৈধ কাজ করেছে। এই আব্দুর রহমানের লোকজনের জ্বালায় আমরা এই দেশে থাকার মতন পরিস্থিতি আমাদের ছিল না। মামলা, এই সুভাষ শাহকে মেরে মামলাটা আমাদের নামে দিল। আমরা বাড়ি ঘুমাইতে পারি না, পুলিশ আমাদের বাড়ি চারপাশ থেকে ঘিরে। শেখ হাসিনাকে খুশি করতে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের দমন করা ছিল তার কাজ। অনেক নেতাকর্মী বাধ্য হয়ে গ্রাম ছেড়েছিলেন। আমরা যারা বিএনপি পরিবার বা আওয়ামী লীগের বিপক্ষের শক্তি বা আওয়ামী লীগের বিপক্ষে চলা লোক, তারা এলাকায় চলাফেরাই করতে পারতাম না, কথা বলাই কঠিন ছিল। নির্বিচারে মানুষ হত্যা, গাড়ি পোড়ানো, বাড়ি ভাঙ্গা, বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া, এমন কোনো কর্মকাণ্ড করে নাই যে আব্দুর রহমানের বাহিনী। সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী, ফরিদপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফারজানা ইয়াসমিন এই নিষেধাজ্ঞার আদেশ দেন। আবেদনে বলা হয়েছে, আব্দুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজ গ্রাম ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল এনটিভির সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।